নমস্কার, আমি ইশিতা। প্রথমেই আমার সকল প্রিয় দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি 2026। সবাই যখন নতুন বছরের আনন্দ আর উৎসবে মেতেছে, তখন স্টোরি টেলার ইশিতা আপনাদের জন্য নিয়ে এসেছে বছরের প্রথম এক হাড় হিম করা উপহার। আজকের এই নতুন বছরের শুরুটা না হয় একটু অন্যরকম হোক, একটু রহস্য আর রোমাঞ্চে ঘেরা হোক। তাই কথা না বাড়িয়ে চলুন সোজা চলে যাই আসামের সেই অভিশপ্ত গ্রাম মায়াঙ্কে। স্টোরি টেলার ঋষিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানের যুক্তি হার মেনে যায় আর শুরু হয় তন্ত্রমন্ত্রের আদিম অন্ধকার। আজ আমি আপনাদের নিয়ে যাব আসামের সেই কুখ্যাত জনপদে, যার নাম শুনলে আজও মানুষের রক্ত হিম হয়ে যায়। মায়াং। ভারতের কালো জাদুর এই রাজধানীতে লুকিয়ে আছে এক নরখাদক তান্ত্রিকের রক্তমাখা ইতিহাস। কি ঘটেছিল সেই অমাবস্যার রাতে? কেন আজও মায়াঙ্কের গভীর জঙ্গলে মানুষের হাড়গোড় খুঁজে পাওয়া যায়? জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আর হ্যাঁ, আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হন, তবে এই গল্পটি শোনার আগে দুবার ভাববেন। চলুন ঢুকে পড়া যাক মায়াঙ্কের সেই অভিশপ্ত শ্মশানে। আসামের ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা মায়াং কেবল একটি জনপদ নয়, এটি রহস্যের এক অতলান্ত গহ্বর। এখানকার প্রতিটা পাথরে আর প্রতিটা প্রাচীন গাছের ডালে যেন শত শত বছরের তান্ত্রিক অভিশাপ মিশে আছে। মায়াঙ্কের সাধারণ মানুষের কাছেও নাকি এমন কিছু ক্ষমতা আছে যা দিয়ে তারা বাতাসকে থামিয়ে দিতে পারে বা কোনো মানুষকে মুহূর্তে পাথরে পরিণত করতে পারে। কিন্তু মায়াঙ্ক এই লোকালয় ছাড়িয়ে গভীর অরণ্যের ভেতরে এমন এক নিষিদ্ধ এলাকা আছে যেখানে কোনো পশু পাখিও ঢুকতে সাহস পায় না। সেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছতে পারে না এবং চারপাশ এক ভুতুড়ে অন্ধকারে ঢাকা থাকে। সেই তান্ত্রিকের নাম ছিল কালভৈরব, যার চেহারা ছিল কোনো জীবন্ত মানুষের মতো নয়, বরং এক পিশাচের প্রতিচ্ছবি। তার শরীর ছিল হাড় জিরজিরে কিন্তু অস্বাভাবিক লম্বা, আর তার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো ও ছাই মাখা। তার গলায় ঝুলত মানুষের কাঁচা হাড়ের মালা এবং হাতে থাকত একটি আদিম খড়গ, যা থেকে সবসময় রক্ত চুইয়ে পড়ত। লোকমুখে প্রচলিত আছে যে সে গত 100 বছর ধরে মানুষ এবং পশুর রক্ত খেয়ে নিজের আয়ু ধরে রেখেছে। কালভৈরবের চোখের মণি ছিল আগুনের মতো লাল, যা দিয়ে তাকালে যে কোনো সুস্থ মানুষও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত। সে কখনো কথা বলতো না, কেবল এক অদ্ভুত হিস হিসে শব্দ করত, যা শুনলে মনে হতো কোনো বিষধর সাপ তার শিকারের সামনে ফোঁস করছে। একবার শহরের 4 জন যুবক মায়াঙ্কের এই রহস্যের কথা শুনে তা মিথ্যা প্রমাণ করার জন্য সেই নিষিদ্ধ জঙ্গলে প্রবেশ করে। তাদের সাথে ছিল আধুনিক ক্যামেরা, জিপিএস ট্র্যাকার এবং দামি টর্চ। কিন্তু তারা জানতো না যে তন্ত্রের রাজ্যে আধুনিক বিজ্ঞানের কোনো দামই নেই। জঙ্গল যত গভীর হচ্ছিল, গাছপালাগুলো তত অদ্ভুত আকার ধারণ করছিল। মনে হচ্ছিল গাছের ডালগুলো হাত বাড়িয়ে তাদের গলা টিপে ধরবে। একসময় তারা দেখল যে তাদের চারপাশের কম্পাস অদ্ভুতভাবে বনবন করে ঘুরছে এবং জিপিএস কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো এবং দিনের আলো নিভে গিয়ে চারদিক ঘন মেঘে ঢেকে গেল, যদিও আকাশে তখন প্রখর রোদ থাকার কথা ছিল। বনের একদম শেষ প্রান্তে তারা হঠাৎ এক বিশাল শ্মশান আবিষ্কার করল, যেখানে শয়ে শয়ে চিতা একসাথে জ্বলছিল। আশ্চর্যের বিষয় হলো, সেখানে কিন্তু কোনো ডোম বা তান্ত্রিক ছিল না, তবুও চিতাগুলো দাউ দাউ করে জ্বলছিল। আগুনের শিখার রং ছিল অস্বাভাবিক নীল, আর সেখান থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল তাতে নরকুণ্ডের পচা লাশের গন্ধ ছিল। যুবকদের মধ্যে একজন হঠাৎ চিৎকার করে মাটির দিকে তাকালো এবং দেখল তার পায়ের নিচের মাটি কাঁপছে। মুহূর্তের মধ্যে মাটির নিচ থেকে অসংখ্য কঙ্কালসার হাত বেরিয়ে এলো এবং যুবকদের পা শক্ত করে চেপে ধরল। তারা বুঝতে পারল যে তারা একটি মৃত্যুপুরীতে পা রেখেছে, যেখান থেকে ফেরার পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কালভৈরবের রক্তমাখা সিংহাসন ঠিক তখনই শ্মশানের মাঝখানে এক বিশাল পাথরের বেদির ওপর কালভৈরবকে বসে থাকতে দেখা গেল। তার সামনে ছিল একটা সদ্য কাটা মানুষের শরীর,
যা থেকে গল গল করে টাটকা রক্ত ঝরছিল। কালভৈরব তার দীর্ঘ ও ধারালো নখ দিয়ে সেই শরীর থেকে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছিল আর মুখ ভর্তি রক্ত নিয়ে এক বিভৎস অট্টহাসি দিচ্ছিল। যুবকরা ভয়ে পাথরের মতো স্থবির হয়ে গেল যখন দেখল কালভৈরব তাদের দিকে তাকিয়ে ইশারা করছে। তার দাঁতগুলো ছিল জানোয়ারের মতো সুচালু এবং লালা হিসেবে তার মুখ দিয়ে কালো রঙের বিষাক্ত তরল ঝরছিল। চারপাশ থেকে তখন কয়েক হাজার অদৃশ্য আত্মার আর্তনাদ শোনা যাচ্ছিল, যা যুবকদের মস্তিষ্কে তীব্র যন্ত্রণার সৃষ্টি করল। যুবকরা যখন পালানোর জন্য চেষ্টা করতে চাইল, তারা দেখল তাদের শরীর আর তাদের কথা শুনছে না। কালভৈরব তার হাতে থাকা তান্ত্রিক দণ্ডটি দিয়ে মাটিতে সজোরে আঘাত করতেই শ্মশানের মাটি ফেটে গেল। সেই ফাটল দিয়ে শত শত ধোঁয়াটে ছায়ামূর্তি বেরিয়ে এলো, যারা ছিল আসলে কালভৈরবের হাতে মৃত হওয়া পূর্ববর্তী শিকার। তাদের চোখ ছিল না, কেবল কোঠর দিয়ে রক্ত ঝরছিল এবং তারা এক সুরে এক ভয়ানক মন্ত্র জপ করতে শুরু করলো। যুবকদের মনে হলো তাদের আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং তাদের চারপাশের দৃশ্যগুলো বারবার পাল্টে যাচ্ছে। কোনো সময় তারা দেখলো তারা অগ্নিকুণ্ডে দাঁড়িয়েছে, আবার কোনো সময় মনে হলো হাজার হাজার সাপ তাদের জড়িয়ে ধরছে। কালভৈরব তার আসন ছেড়ে এবার উঠে দাঁড়ালো এবং তার হাতে থাকা জং ধরা খড়গটি আকাশের দিকে তাক করল। সাথে সাথে আকাশ চিরে রক্তবর্ণের বিদ্যুৎ চমকাতে লাগলো এবং বাতাসের গতি এত তীব্র হলো যে বড় বড় গাছ উপড়ে পড়তে লাগলো। যুবকদের মধ্যে সব থেকে দুর্বল ছেলেটিকে কালভৈরব এক অদৃশ্য শক্তির টানে নিজের দিকে টেনে নিয়ে গেল। বাকি তিনজন অসহায়ভাবে চেয়ে দেখছিল, কারণ তাদের গলার স্বর কোনো এক জাদুর প্রভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। কালভৈরব সেই যুবকটির কপালে নিজের হাত থেকে বের হওয়া কালো রক্ত দিয়ে তিলক এঁকে দিল। সে তার খড়গটি উঁচু করলো বলি দেওয়ার জন্য, এবং তখন তার মুখ থেকে যে মন্ত্র বেরোচ্ছিল তাতে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই বুঝি ধ্বংস হয়ে যাবে। ঠিক বলির মুহূর্তে শ্মশানের চারপাশ থেকে শত শত কফিন মাটি ফুঁড়ে ওপরের দিকে উঠে এলো। সে কফিনগুলোর ঢাকনাগুলো মর্মর শব্দে খুলে গেল এবং সেখান থেকে অর্ধগলিত মৃতদেহগুলো উঠে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো। তাদের কারোর পেটের নাড়িভুড়ি বেরিয়েছিল, কারোর আবার মাথা অর্ধেক কাটা ছিল। তারা যেন কোনো এক পৈশাচিক উৎসবে যোগ দিতে এসেছে এবং কালভৈরবের পায়ে লুটিয়ে পড়তে লাগলো। এই অমানবিক দৃশ্য দেখে বাকি যুবকদের হৃৎপিণ্ড যেন বন্ধ হওয়ার উপক্রম হলো। মৃতদেহগুলোর মুখ দিয়ে জীবন্ত পোকা বেরোচ্ছিল এবং তারা তাদের পচা হাত দিয়ে যুবকদের স্পর্শ করতে লাগলো। শ্মশানের সেই বাতাস তখন লাশের দুর্গন্ধে এতটাই ভারী হয়ে গিয়েছিল যে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ছিল। যখন কালভৈরব খড়গটি নিচের দিকে নামাতে যাচ্ছিল, ঠিক তখনই বনের অন্ধকার ভেদ করে এক আলোর গোলক শ্মশানে প্রবেশ করল। সেটি ছিল মায়াঙ্কের এক অত্যন্ত শক্তিশালী এবং বৃদ্ধ সাধু, যার নাম নীলকণ্ঠ। নীলকণ্ঠের শরীরে এক দিব্য জ্যোতি ছিল এবং তার হাতে ছিল একটি রুদ্রাক্ষের মালা জড়ানো পবিত্র ত্রিশূল। তিনি উচ্চস্বরে ওম নমঃ শিবায় ধ্বনি দিলেন, যা শ্মশানের অশুভ মন্ত্রকে মুহূর্তে স্তব্ধ করে দিল। কালভৈরব রাগে এক জানোয়ারের মতো গর্জন করে উঠল এবং তার শরীর থেকে অসংখ্য কালো সাপ নীলকণ্ঠের দিকে ছুঁড়ে মারল। কিন্তু নীলকণ্ঠ সাধু অবিচল থেকে তার মন্ত্রপুত ছাই চারদিকে ছিটিয়ে দিয়ে এক সুরক্ষা বলয় তৈরি করলেন। শুরু হলো দুই প্রবল শক্তির এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধ। একদিকে ধ্বংসাত্মক কালো জাদু, অন্যদিকে পবিত্র তপোবন। কালভৈরব তার সমস্ত ক্ষমতা দিয়ে শ্মশানের চিতাগুলোকে সজীব করল এবং আগুনের গোলা নীলকণ্ঠের দিকে ছুটতে লাগলো। পুরো মায়াং জঙ্গল যেন এই যুদ্ধের তীব্রতায় ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো। আকাশের মেঘগুলো রক্তবর্ণ ধারণ করলো এবং সেখান থেকে বৃষ্টির বদলে কালো তরল পড়তে লাগলো। নীলকণ্ঠ সাধু তার ত্রিশূলটি মাটিতে আঘাত করতেই এক বিশাল আলোর ঝিলিক কালভৈরবের ওপর আছড়ে পড়ল। দুই শক্তির সংঘর্ষে শ্মশানের সমস্ত কঙ্কাল আর মৃতদেহগুলো ভস্মীভূত হয়ে ধুলোয় মিশে যেতে শুরু করল। নীলকণ্ঠ সাধু এবার তার হাতের পবিত্র অক্ষমালাটি কালভৈরবের দিকে ছুঁড়ে দিলেন, যা এক আগুনের শৃঙ্খলে পরিণত হয়ে তাকে বেঁধে ফেলল। কালভৈরব যন্ত্রণায় এমন চিৎকার করল যা কয়েক মাইল দূর থেকে শোনা যাচ্ছিল। তার শরীর ধীরে ধীরে গলতে শুরু করলো এবং মাংসপেশিগুলো হাড় থেকে আলাদা হয়ে মাটিতে খসে পড়ল। তার আত্মা সেই আগুনের শৃঙ্খলে বন্দী হয়ে ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগলো। কালভৈরবের সিংহাসন আর পাথরের বেদিটি এক বিশাল বিস্ফোরণের সাথে ফেটে গেল
এবং সেখান থেকে এক দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া বের হয়ে আকাশ ঢেকে দিল। অন্ধকারের শক্তির এই পরাজয়ে শ্মশানে জ্বলতে থাকা চিতাগুলো এক নিমেষেই যেন নিভে গেল। কালভৈরবের মৃত্যুর সাথে সাথেই জঙ্গলের মায়াজাল ছিঁড়ে গেল এবং পূর্ণিমার চাঁদের আলো আবার ফিরে এলো। নীলকণ্ঠ সাধু মন্ত্রপুত জল দিয়ে সেই 3 যুবককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন এবং তাদের বন্ধুটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচালেন। শ্মশানটি এখন এক জনশূন্য নির্জন প্রান্তরে পরিণত হয়েছে, যেখানে কেবল পুড়ে যাওয়া ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নীলকণ্ঠ সাধু গভীর স্বরে যুবকদের সতর্ক করলেন, মায়াঙ্কের রহস্য নিয়ে যারা খেলা করে তাদের ছায়া পর্যন্ত এই জঙ্গল গিলে ফেলে। তিনি যুবকদের সুরক্ষা কবচ পরিয়ে দিয়ে বললেন যে এই ঘটনা যেন তারা ভুলেও কখনো লোকালয়ে প্রকাশ না করে, কারণ অশুভ শক্তি সবসময় কিন্তু কান পেতে থাকে। যুবকরা যখন অনেক কষ্টে জঙ্গলের বাইরে মায়াং গ্রামের সীমানায় পৌঁছলো, তখন ভোর হতে শুরু করেছে। তার পিছন ফিরে তাকিয়ে দেখলো সেই ঘন জঙ্গলের ওপর থেকে তখনও এক অদ্ভুত কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠছে। আশ্চর্যের বিষয় হলো তাদের ক্যামেরার মেমোরি কার্ডগুলো পুরোপুরি পুড়ে গিয়েছিল এবং তাদের দামি সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি অকেজ হয়ে গেছিল। যুবকদের শরীরের কোথাও কোনো বাহ্যিক আঘাত ছিল না ঠিকই, কিন্তু তাদের মনের ভেতর সেই রাতের বিভৎসতা চিরস্থায়ীভাবে গেঁথে গেল। তারা বাড়িতে ফিরে যাওয়ার পরও মাসের পর মাস একা থাকতে ভয় পেত, কারণ তাদের মনে হতো অন্ধকারের ভেতর থেকে যেন কেউ তাদের লক্ষ্য করছে। আজও মায়াং গ্রামে সেই নিষিদ্ধ জঙ্গলের কথা কেউ জোরে উচ্চারণ করে না। সেই অশুভ শক্তি যদি আবার জেগে ওঠে। কথিত আছে নীলকণ্ঠ সাধু সেই শ্মশানটিকে পবিত্র মন্ত্র দিয়ে সিল করে দিয়েছেন, কিন্তু পূর্ণিমার রাতে আজও সেখান থেকে মন্ত্রপাঠের প্রতিধ্বনি শোনা যায়। যে যুবকরা ফিরে এসেছিল তারা কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাদের একজন আজও রাতে ঘুমের ঘোরে কালভৈরবের সেই হিসেসের শব্দ শুনতে পায়। মায়াঙ্কের রহস্য কখনো ফুরিয়ে যায় না, এটি কেবল যুগের পর যুগ নতুন কোনো শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে। আপনি যদি কখনো মায়াঙ্কে যান তবে সাবধানে থাকবেন, কারণ সেখানে প্রতিটি গাছের ছায়া আপনার প্রাণ কেড়ে নিতে পারে। মায়াঙ্কের সেই তান্ত্রিক হয়তো আজ আর নেই, কিন্তু তার রেখে যাওয়া অভিশাপ কি সত্যি মুছে গেছে? আজও কি পূর্ণিমার রাতে সেই জঙ্গলে কালভৈরবের অট্টহাসি শোনা যায় না? এই প্রশ্নের উত্তর হয়তো কেবল সেই অরণ্যই জানে। আজকের এই হাড়হিম করা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন। আর এমন আরও গা ছমছমে রোমহর্ষ কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি টেলার ঈশিতা। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার শুধু ঘরের কোণে নয়, হয়তো আপনার ঠিক পেছনেও ওত পেতে আছে। দেখা হচ্ছে পরের গল্পে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।